সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন পাভেল রহমান। পাভেল, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা আসলে আমি আপনার সঙ্গে অফেয়ারে যে আলোচনা চলছিল তারই ধারাবাহিকতায় যেতে চাই। যে এই যে আপনার একটা মন খারাপের বিষয় আছে, যে আপনি বলছিলেন যে যে ছবিটা আপনি এখনো দেখতে পান, সেই ছবিটা আপনার উত্তরসূরিরা পথে নেমে ঘটনাস্থলে দেখতে পান না। এই জায়গা থেকে যদি আপনি বলেন। আসলে মানে ব্যাপারটা আমার কাছে একটু দুঃখজনকই, কারণ এখনকার জানিনি যে কিরকম ক্যামেরার ব্যাপারগুলো এসে গেছে। ক্যামেরাই সবকিছু করছে। আগে যেরকম আমরা আলোটা চিন্তা করতাম ফিল্মে, তারপরে লাইটটা চিন্তা করতাম, এখন আর এগুলো প্রয়োজন নাই। এখন একজন ফটো জার্নালিস্ট, আগে যেমন যেটা আমি ভাবছিলাম যে একজন প্রথমে ছিল একজন ফটোগ্রাফার, সে স্টুডিও থেকে যে নিউজের কাজ করত, কোনো রিপোর্টার তাকে নিয়ে যেত কোনো ঘটনা ঘটলে, সেখানে হলো ফটোগ্রাফার। তারপরে স্টাফ হলেন, তখন হলো প্রেস ফটোগ্রাফার। তারপরে আমরা যখন কাজ শুরু করে দিলাম, বা আমরা যখন একটা মিডল এজে আসলাম, তখন আমরা ফটো জার্নালিস্ট হলাম। এই যে চেঞ্জটা, এখন ফটো জার্নালিস্টের পরে আমি এই সুযোগও পেয়ে গেলাম যে আমি ফটো এডিটর হয়ে যাচ্ছি। এখন আমি যে ছবিটা তুললাম, সেই ছবিটা আমার অফিসে ছাপবে কি ছাপবে না, যে ব্যাপারটা ছিল, আমি যখন ফটো এডিটর হয়ে গেলাম তখন সম্পূর্ণ আমার কন্ট্রোলে চলে আসলো। যে 10 জনের একটা টিম, সেখান থেকে আমি পছন্দ করছি ছবি, এবং সেটা আমি এডিটরের সাথে বা নিউজ এডিটরের সাথে আলোচনা করে ছবিটা ছাপার ব্যবস্থা করছি। মানে ফটোগ্রাফারেরই দায়িত্ব এসে গেল। কিন্তু সেই টিমটাকে চালাতে হলে আপনার ফটোগ্রাফার যারা আছেন তাদের চোখগুলো এরকম থাকতে হবে যে একটা ঘটনা সে অন্যরা বোঝার আগেই তাকে বুঝতে হবে। সেটা যদি দেরি করে ফেলে তাহলে সে পিছিয়ে যাবে। তো এই পিছিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু ক্রমাগত হচ্ছেই, আমরা কিন্তু এগোতে পাচ্ছি না, এবং যতটুকু আগানো যাচ্ছে খুব স্লো। তো ওই জিনিসটা আসলে তারা ছবি দেখতে পাচ্ছে না কেন এখন? এটা আমারও কোশ্চেন, যে এত ঘটনা ঘটছে বাংলাদেশে, কিন্তু ঘটনা শেষ নাই। এবং আমি যদি বাইরের বিশ্বের কথা ভাবি, আমি যদি আমেরিকার কথাই ভাবি, যেহেতু আমি ওখানে যাতায়াত করি, তো আমি কিন্তু অত সহজে ছবি হবে না আমার ক্যামেরায়। কারণ বাংলাদেশে একটা, আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশ একটা ছবির খনি, ডানে বাঁয়ে, মানে ঢাকা শহরে তো অজস্র। তারপরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তো তার মানে শাখা প্রশাখা সাংঘাতিকভাবে ছড়িয়ে যায়। কিন্তু ফটোগ্রাফাররা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে না। আমি যেটা বলছি যে সাধারণ মানুষ যেটা দেখতে পায়, ফটোগ্রাফাররা কিন্তু তার চেয়ে বেশি দেখতে পাবে। এবং কোনো ঘটনা ঘটার আগেই ফটোগ্রাফার বুঝে ফেলবে যে এই ঘটনা ঘটবে, এবং এইটা আমার ক্যামেরা আমাকে ধরতে হবে, সেই জন্য সে তৈরি হয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে না। তারা কি টেকনিক্যাল দিক থেকে বেশি নজর দিচ্ছে, মানে ছবির ভাষার চেয়ে, ছবির আকারের চেয়ে, ছবির বিষয়বস্তুর চেয়ে? মানে এখন ক্যামেরার এত উন্নতি, প্রযুক্তির এত উন্নতি হয়েছে যে ওখানে বলা হচ্ছে যে তুমি তোমার চিন্তাটা করো, ক্যামেরা তার কাজ করবে। এখন আমি সবকিছুই ক্যামেরার উপর ছেড়ে দিয়েছি, কিন্তু আমার চিন্তাটা তো আমাকে রাখতে হবে, চোখটা তো আছে। এবং আমার এই চিন্তাটাও যদি আমি ক্যামেরাকে দিয়ে দিই, এখন ক্যামেরা যেটা করতে পারছে না, ক্যামেরা নিজে কম্পোজিশনটা করতে পারছে না। ও একটা ঘটনার সময় কোন মুহূর্তে শাটারটা সে ফেলবে, এটা যে অপারেট করছে বা যে ফটো সাংবাদিক সেই, এবং কোন অ্যাঙ্গেল থেকে তুলবে, যে এখান থেকে দাঁড়ালে আমি দুইটা মগ, হ্যাঁ, আমার একটা মাঝখানে গ্যাপ, এখানে ক্যামেরাটা আছে, আমি যদি আরেকটু সরি তাহলে ক্যামেরা ওই মগের সাথে ওভারল্যাপ করবে না, আমি একটা স্পেস পাবো। আবার আমি যদি এখানে আসি তাহলে এই মগ ওই মগের ওভারল্যাপ করে যাবে। কোনটা আমার প্রয়োজন, এই জিনিসটা ক্যামেরা করতে পারে না। এখন ফটোগ্রাফারকে আমার মনে হয় যে এটা এসে যাবে, যে ফটোগ্রাফারকে বলবে ডাইনে যাও, ডাইনে যাও, বাঁয়ে যাও, সেটাও ক্যামেরা বলে দেবে। তাহলে তোমরা করবেটা কি? তোমাদের সেন্স এবং তোমরা যে তোমাদের মানে গাড়ি যেভাবে এখন, গাড়ি তো চালানো হচ্ছে ড্রাইভার ছাড়াই গাড়ি চলছে, তো ক্যামেরা সেভাবে চলবে। কিন্তু তাহলে ফটো জার্নালিস্ট থাকছেন না, অপারেটর থাকছেন। অবশ্যই ফটো জার্নালিস্টের যে চোখটা, ফটো জার্নালিস্টের যে চিন্তাটা, ওই জিনিসটা আমরা পিছিয়ে যাচ্ছি। এবং এই যে কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে আপনাদের ক্যামেরা, আপনারা যে প্রযুক্তি দেখেছেন, যে সেই ডার্ক রুমে এখন যেতে হচ্ছে না। অ্যাবসলিউটলি। আমি যে সিরিজ অফ ওয়ার্ক দেখি, যে ডার্ক রুম, কেমিক্যাল, শীতকালে কেমিক্যাল ঠান্ডা হয়ে আছে, আমার অনেকক্ষণ ডেভেলপ করতে হবে।
কেমিক্যালটাকে হিট দিতে হবে, কারেন্ট চলে গেলে তো আরো 12টা বাজলো। তো এইসব জিনিসগুলো, অথবা প্রতিবার ডেডলাইন ধরতে হবে, ডেডলাইন ধরতে হবে, অথবা যদি আমি ক্যামেরার স্পিডটা ধরি, যে আমি তো আগে একটা ফিল্ম টেনে একটাই স্ন্যাপ করতাম, কিন্তু সেখানে এখন সেকেন্ডে 8টা 12টা 16টাই চলে যাচ্ছে। তাহলে এত ছবি তোলার সুযোগ হচ্ছে, কিন্তু রেজাল্টটা হচ্ছে না ওইভাবে। গত কয়েকদিন নিয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, আমি অনেকগুলো পত্রিকা দেখলাম, দেখতে যেয়ে দেখলাম যে যে ছবিটা দিয়ে পত্রিকাটা মাত করে দিতে পারতো, সেই ছবিটাকে সে ডাবল কলাম ভিতরে পাতা ছেপে দিয়েছে। ওইটা হয়তো 5 কলাম 4 কলাম করলেও ওই দিনের পাঠকদের মূল আলোচনার বিষয় থাকতো। আপনি যদি মূল দুটি পত্রিকা, টপ বাংলাদেশের টপ দুটি পত্রিকা ধরেন, তাহলে তো ওই টপ দুটো পত্রিকাতে তো কেউ নাই ছবি বাছাই করার জন্য। ওখানে যিনি নিউজ নিয়ে ব্যস্ত থাকবেন, এবং আপনি জানেন যে 8টা 9টা 10টা ওই টাইমটা যে নিউজ নিয়ে এত ব্যস্ত থাকতে হয় একজন নিউজ এডিটরকে বা তার সহকারীকে, তখন তার ছবি দেখার সুযোগটা কম। তো ছবিটা বাছাই যদি কেউ করে দেয় তখন হয়তো সে, কিন্তু তারপরেও নিউজ এডিটরের কিন্তু উনি ওই কমান্ডটা ছাড়তে চান না, যেটা হয় যে ফটো এডিটর উনি যদি একটা দায়িত্ব নিয়ে কাজ করতে চান, নিউজ এডিটর সেটা করতে দিতে চান না অনেক সময়, কারণ তাহলে তার হয়তো ক্ষমতাটা খর্ব হতে পারে। সে কারণে হতে পারে যে যে ছবিটা ফ্রন্ট পেজে যাওয়ার কথা ছিল সেই ছবিটা ভুল করে। পত্রিকার ক্ষেত্রে হয়তো যাবো, তার আগে একটু যেতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিনই অসংখ্য ছবি দেখছি, যে যার যেভাবে, হ্যাঁ হয়তো ব্যক্তিগত ছবিও আপলোড করছেন, কিন্তু আবার প্রকৃতির ছবি দেখছি, নাগরিক যন্ত্রণার ছবি দেখছি, দুর্ভোগের ছবি দেখছি, কোনো কোনো ছবিতে তো চোখ আটকেই যায়। আমি তো কিছু কিছু ক্ষেত্রে দেখি যে যারা কোনোদিনই ছবি তোলেনি, মোবাইলের ছবি তুলছে, তাদেরও মধ্যে কিছুটা চোখ আছে আছে এবং এত মজার মজার সব জিনিসগুলো উঠে আসছে। আমরা যদি সেখান থেকে একটা চাকরি নিয়ে ইউজ করতে পারতাম, বা ওই দায়িত্বটা নেওয়া, যে স্টাফ ফটোগ্রাফার বা পত্রিকার ফটোগ্রাফারের যে দায়িত্বটা আছে, যে একজন স্টাফ ফটোগ্রাফারের দায়িত্বটা সম্পূর্ণভাবে পত্রিকা নেবে, কিন্তু বাইরের একটা ছবির দায়িত্ব নেওয়া খুব ডিফিকাল্ট, যে ছবিটা ঠিকমতো মানে অ্যারেঞ্জ কিনা, অথবা কোনো অন্য কোনো ব্যাপার আছে কিনা। তো এখানে অবশ্যই ফটোগ্রাফি সেকশনেরই বড় দায়িত্ব পড়ে যাবে, যে অনলাইনে বা এভাবে যেখান থেকে ছবিগুলো আসছে সেখান থেকে সেগুলোকে বাছাই অনেক করা। মানে বড় বড় ঘটনা যেগুলো পরে আলোচিত হয়েছে, সেই ঘটনার ছবিগুলো কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে পেয়েছি। কারণ ওই যে আপনি যেটা বলছিলেন যে অনেকে এখন চোখে দেখছে না বা সেই তার চোখে পড়ছে না ঘটনা, আমরা দেখছি সাধারণ নাগরিকদের, যারা আমরা সিটিজেন জার্নালিজম বলতে চাই না, যে চলার পথে কারো মনে হয়েছে যে এটা তো তুলে রাখা দরকার আজকে যানজটের, কিংবা কোথাও একটা কোনো ঘটনা ঘটছে, সুতরাং তারা কিন্তু মানে পাঠক যদি আমি বলি বা দর্শক, তাদের চোখ কিন্তু আছে। আমার কিন্তু একটা জিনিস অনেক দিন আগে থেকেই মনে হচ্ছিল যে আমি এরকম কিছু করতে চাই, যে ডিস্ট্রিক্টগুলো বা বিভিন্ন জায়গায় আমাদের ন্যূনতম মানে একজন ফটো সাংবাদিক বা একজন কেউ ক্যামেরা নিয়ে থাকবেন, এই যে এরকম বিপ্লব হবে সেটা আমার ধারণা ছিল না। কিন্তু আমি মনে করছি যে ধরেন খোদা না খাস্তা আর কি, যে জাপান এয়ারলাইন্স বা সিঙ্গাপুর এয়ারলাইন্স আমাদের কোনো গ্রামে বিধ্বস্ত হলো, তখন আমরা ঢাকা থেকে রাশ করতে করতে বা বাইরে থেকে কেউ এসে স্পটে যেতে যেতে যে সময়টা চলে যাবে, তাহলে ওখানে কেউ থাকলো। সেটা তো আপনি বললেন যে বিমানের কথা, আমাদের লঞ্চ দুর্ঘটনা তো অনেক শহরে বা গ্রামের কাছেই হয়, এরকম বিগ বিগ ইভেন্ট গুলো। আমরা এটা অনেক আমার কাছে দুঃখই লেগেছে যে ঢাকা শহরে আপনার অনেক ছিনতাই হয়েছে এবং অনেক ঘটনা হয়েছে যেগুলো মুহূর্তের মধ্যে হয়ে গেছে। আমরা কিন্তু ওরকম কোনো ঘটনা ছিনতাই ওরকম ভাবে দেখাতে পারিনি। এবং লঞ্চ ডুবিটা দেখেন যে এতগুলি লঞ্চ ডুবি হয়েছে, যদিও সবগুলি রাত্রে বেলায় হয়েছে, তবে আমার মনে হয় যে লাস্ট একটা লঞ্চ ডুবিতে একটা যেটা মাওয়াতে হলো ওখানে কিন্তু আমরা পেয়েছি, ওখানে কিন্তু একজন অন্য ফ্রিল্যান্স একজনই তুললেন, তার হয়তো মোবাইল দিয়ে তুলেছেন। এই জিনিসগুলো যে সে যে তার যে সেন্স কাজ করছে যে লঞ্চটা ডুবে যাচ্ছে, আমাদের কাছে কিন্তু সত্যি কথা হলো যে আপনিও অনেক লঞ্চ দুর্ঘটনা কভার করেছেন, আমি করেছি, আমরা কখনোই কিন্তু যে লঞ্চকে ডুবন্ত অবস্থায় পেয়েছি বা উদ্ধারের চেষ্টা, আমি একটা মজার ডুবে যাওয়াটা, আমি একটা মজার ছবির কথা বলি। টঙ্গী তুরাগ নদীর ওখানে আমরা ওভারক্রাউডেড ট্রেনের ছবি তোলার জন্য বসে থাকতাম ব্রিজের উপর দিয়ে, ঠিক সেখানেই একটা ওভারক্রাউডেড ছোট্ট লঞ্চ ও এক জায়গায় ধাক্কা খেলো আরেকটা লঞ্চের সাথে, এবং আমার সামনেই সেটা ডুবে যাচ্ছে। ওইটা আমি খুবই মজা সিরিজ অফ ছবি আমি পেয়েছিলাম, এবং ফাইনালি সবাই যে যার মতো ঝাঁপ দিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে লঞ্চ ভর্তি ওখানকার মুসল্লিরাই ছিলেন, কিন্তু তারা ছাত্রে উঠে গেছে, কিন্তু ফাইনাল মানে লাস্ট ছবিটা হলো সব টুপিগুলো ভাসছে। আচ্ছা, মানুষ নাই কিন্তু টুপিগুলো ভাসছে, খুব ইন্টারেস্টিং। তো এটাতে কেউ মারা যায়নি।
সাথে সময় চলে হ্যাঁ আসে। সাথে কাছেই উঠে গেছে। আর নদী ওই তুলাগে তো তখন তো পানিও না অতটা অত ছিল না। পানিও ছিল না। তা সেই জায়গা থেকে বলা যে তাহলে আমরা পাঠক দর্শক তাদের চোখ আছে কিন্তু আমরা চোখ হারাচ্ছি কেন, ওই প্রশ্নটি আবার ফিরতে হয়। এটা আসলে খুবই মানে আমি আমি আমার সেটাকে স্বীকার করতেও মানে ওই জায়গার জন্য আমি বলতে চাই যে পেশাগত যে পেশার সঙ্গে যে সম্পৃক্ত না হয়ে যাওয়া। আরেকটা বোধহয় থাকতে পারে, সেটা হচ্ছে ওভারলোড। তাদের কাজে বোধহয় অনেক বেশি তারা লোডেড থাকে, যে এটার পরে ওইটা, ওইটার পরে এটা। লোডের তো মানে আমি তো আপনাদেরকেও দেখেছি অনেক লোডে থাকতে, যে একটা মোটরসাইকেল নিয়ে ছুটতে যেতে তার 4টা 5টা এবং শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। এখানে অবশ্য আমি একটা প্রশ্নে একটা উত্তরের সম্মুখীন হয়েছি বারবার, সেটা হচ্ছে যে তাহলে তো আমরা সবাই পাভেল রহমান হতাম। সবার তো পাবেল এইটা আমার কাছে কোনো কিছু চার্জ করলেই তখন তারা এটা বলতে চায় যে আমি আমি তো সেটা চাইনি, আমি তো সারা মাসে একটা ছবি চেয়েছিলাম। তো ওই ছবিটা ছাপলে ও একটি পত্রিকা যদি 5 লক্ষ সার্কুলেশন থাকে, 25 লাখ, আমি বলবো যে একটি পত্রিকা মানে 5 জন একটি পত্রিকা দেখে, তাহলে 25 লক্ষ মানুষের চোখ একটি নামকে দেখে। ওই জায়গায় সবাই পাবলমান হতে চায়, সবাই তো পাবলমান না, সেটা ঠিক আছে, কিন্তু মানে 30 দিনে কি একদিনও আমার ছবি পাঠক দেখবে না? পাঠককে দেখার মতো ছবি তুলবো না? আসলে এটা মানে এরকম একটা সুযোগ যেখানে আমি ছবিটা ছাপলে সারা দেশ এই ছবিটা দেখবে বা ওই ছবিটা নিয়ে আলোচনা হবে। আমি একটা সাধারণ একটা ছবির কথা এই মুহূর্তে মনে হয়ে গেল, এটা আমি অন্য সেন্সে বলছি না, কিন্তু ঘটেছে ঘটনা। জিয়া রহমান মারা গেলেন, গভর্নমেন্ট চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পরে জিয়া রহমানের ছবি নামিয়ে ফেলা হচ্ছে সচিবালয় থেকে। এটা তো একটা ঘটনা, এবং আমি ছবিটা তুললাম এবং আমি ছবিটা ছাপলাম। এটার পক্ষে বিপক্ষে মন্তব্য এসছে, অনেকে রাগ হয়েছেন, কিন্তু এটা তো ঘটেছিল এবং এটা গভর্নমেন্ট অর্ডার। আচ্ছা, আবার এরশাদ যখন চলে যাচ্ছে তখন কিন্তু এগুলো কিন্তু ছবির মধ্যে অনেক সময় কেউ খেয়ালই করলো না যে এই চেঞ্জটা একটা ছবি। তো সেরকম অনেক ছবি আছে, যেমন দু একটা ছবির কথা মনেও পড়ে যে যে হয়তো হুসেন মোহাম্মদ এরশাদ একজন লৌহ মানবের মতো অবস্থা, তখন তখন তার হয়তো মাইক্রোফোনটা লাগিয়ে তার একটা বুতাম লাগিয়ে দিচ্ছেন আরেকজন সাংবাদিক, সেই ছবিটা তুলে রাখা। হ্যাঁ হ্যাঁ, সেরকম ছবিও তোলা হয়েছে, সেটা করা হয়তো একজন তুলেছেন, সবাই তুলেননি তাদের কাছে। আমি উদাহরণ হিসেবে বলছিলাম যে রশিদ ভাইয়ের তোলা, রশিদ তালুকদারের তোলা ছবি, যে কবি শামসুর রহমানকে পাশে বসে ছিলেন একজন, তিনি ডায়াসের মধ্যে মঞ্চে বসে তার চোখে ড্রপ দিয়ে দিচ্ছেন, হল ভর্তি কোনো ফটোগ্রাফার তুলেন না রশিদ ভাই ছাড়া। অফ ট্র্যাক, এই অফ ট্র্যাকের ছবিগুলো খুবই মানে একটি ঘটনা আমি যেটা বলছিলাম যে বক্তৃতা করছে, মঞ্চে বসে আছে, এটা ওই দিনের ঘটনা, মানে আমি এই দিনই ছবিটা ইউজ করতে পারবো। কিন্তু আমি একজন যদি প্রধান কবি শামসুর রহমান এবং আরো একজন আমাদের শিক্ষাবিদ, উনি এই কাজটা করছেন, এটা কিন্তু বহুদিনের জন্য আপনার কাছে থেকে গেল, এবং এটা একটা আপনি যে কোনো সময় এই ধরনের ছবি ইউজ করতে পারেন, কিন্তু সেই দিকে নজরটা আমার মনে হয় সবার যায় না। আজকালকার আমার ভুল হতে পারে, আপনি ভালো বলতে পারবেন, যে আজকাল যারা নতুন ফটোগ্রাফিতে আসছে তাদের কাছে যে লেন্সের ইঞ্চিটা কত বড়, সেগুলি নিয়ে যতটা সচেতন আমি কি তুলবো। এবং এই যে আরেকটা জিনিস আছে, ওইটা অনেকে আমাদের উপর আগে করতে পারেন, আমার উপর রাগ করতে পারেন অন্তত, যে ক্যাটালগ ফটোগ্রাফি, যে আমি বাইরে পাঠাবো, আমার একটা ক্যাটালগ থাকবে, এইটা কিন্তু আমি ইভেন্ট মিস করছি, ঘটনা মিস করছি, ভাদ্র চলে যাচ্ছে, পৌষ চলে যাচ্ছে, সেটাকে ধরে রাখা। ফ্লাইওভার তো নির্মাণ তৈরি হয়ে গেলে তো ফ্লাইওভারটা আমার জন্য নির্মাণাধীন অবস্থা থাকবে না, সেটা রেখে দেওয়া, এই যে ডকুমেন্টেশন, সেই দিকে মনোযোগ ফটোগ্রাফারদের কতটা আছে? হয়তো কেউ কাজ করছে, হয়তো আমি সবার তো খবর রাখছি না, কিন্তু সার্বিকভাবে হয়তো আমরা দেখতে পাই না। হ্যাঁ, আমি যে সময় এসছি ঢাকা শহরে, যা ঢাকা, যেই ঢাকা থেকে দেখেছিলাম সেই ঢাকা এখন আর নাই। কিন্তু আমরা যে এই যে কতগুলো জিনিস আমরা কিন্তু বুঝতেই পারি নাই যে হাতির পুলটাকে আমাকে তুলে রাখতে হবে, অথবা ওই যে গ্যান্ডারিয়া বোধহয় লোহার পুলটাকে তুলে রাখতে হবে, অথবা গুলিস্তানের কামানটা যেখানে আছে, যে ওই যে সময়কে ধরে রাখা কথা বলছে, এগুলো কিন্তু আমরা ওইভাবে জানতাম না। আচ্ছা, এখন যেটা হয়েছে যে এটা খুব মানে স্বাভাবিকভাবেই সবাই জানার কথা যে আমাদের ঢাকার স্কাইলাইন চেঞ্জ হচ্ছে, যে আগে ঢাকায় যত বিশাল বিশাল বিল্ডিং ছিল তার চেয়ে অনেক বাড়ছে, মানে 3 তলা 4 তলার উপরে তো ছিল না। তারপরে ধরেন এই যে ফ্লাইওভার, এগুলো তো আগে আমরা কল্পনাই করিনি যেগুলো হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে তার ক্যামেরায় নিয়ে আসা, আপনি যে কথাটা বললেন যে কবির চোখ, তো কবির চোখ তো পড়ে,
কিন্তু তার আগে যে চোখগুলি থাকা দরকার বা তার আগে যে চোখ একজন ফটো সাংবাদিকের থাকতেই হবে, সেটা তো নাই, সেটা ওইভাবে নাই। হয়তো হয়তো একজন দুইজন থাকতে পারে, কিন্তু আমি কিন্তু একটা ভালোভাবে মানে যেভাবে প্রযুক্তির উন্নতি হয়েছে সেভাবে কিন্তু আমরা নিজেদেরকে উন্নতি করতে পারিনি। সেটা প্রযুক্তির কাছে নিজেকে ছেড়ে দেওয়ার জন্য না, কিন্তু যে প্রযুক্তি এসছে সেই প্রযুক্তিকে জানতে হলে তো তাকে কিছু শিখতে হবে, না হলে হয়তো সে ওর সাথে পারবে না পাল্লা দিয়ে। তো শেখা ছাড়াই যেটা হয়ে যাচ্ছে যে ক্যামেরাই সবকিছু করে দিচ্ছে, ক্যামেরা সুপার একটা শার্পনেস নিয়ে আসছে অটো ফোকাসে, তারপরে সুপার একটা লাইটিং নিয়ে আসছে। আপনি দেখবেন যে এত সহজে ক্যান্ডেল লাইট ফটোগ্রাফি, এত সহজে রাতের ঢাকার ফটোগ্রাফি, এটা এত সহজ করে দিচ্ছে ক্যামেরা। ও কি করলো? ও তখন করবে কি যে একটা ক্যামেরা তো অনেক কিছু আছে জানার ওর ভিতর থেকে বা চালানোর ভিতর থেকে। তো ওই যে যদি সে একটা ট্রেনের ছবি তুলে, যে একটা ট্রেন যাচ্ছে, তো ওই ট্রেনটা যে যাচ্ছে তার যে স্পিডটা, ব্যাকগ্রাউন্ডকে শেক করে ফেলা, ওই জিনিসগুলো ফটোগ্রাফারকে করতে হবে। ওই জিনিসগুলো যদি তার যে জিনিসগুলো মানে যা ক্যামেরায় দেওয়া আছে সেগুলো যদি সে ব্যবহার না করতে পারে, তাহলে এই মডার্ন ক্যামেরা নিয়ে তো কোনো লাভ নেই। ক্যামেরার প্রতি আগ্রহ তো আমরা দেখছি যে বাড়ছে সবার, দেখলাম যে কিন্তু সেখানে আমরা দেখছি যে পেশাদার ফটোগ্রাফার হওয়ার ঝোঁকটা কম। আচ্ছা, আমার এই মুহূর্তে গোলাম মাওলার কথা মনে পড়ছে। গোলাম মাওলা উনি দৈনিক পাকিস্তান এবং পরে দৈনিক বাংলার ফটোগ্রাফার, ফটো সাংবাদিক ছিলেন। উনি ছিলেন একজন টিচার। উনি ওই টিচিং ছেড়ে দিয়ে উনি ফটোগ্রাফিতে এসেছিলেন এবং সেই সময় তার ওই ক্যামেরা, ফিল্ম ক্যামেরা দিয়ে উনি সম্ভবত কামরুন নাহার লিপি, খুবই বাংলাদেশের দ্রুততম মহিলা হয়েছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে উনি ওই ছবিটা তুলেছিলেন। যে ছবিটা যে লিপি দৌড়াচ্ছে এবং উনি প্যান করছেন স্লো শাটার দিয়ে, এবং সেই ছবিটা প্রথম ছবি আমার জানা মতে, এবং আমার মনে হয় সেটাই যে দৈনিক বাংলার প্রথম পাতায়, তখন তারাভাই ছিলেন নিউজ এডিটর, উনি ওই ছবিটাকে একটা স্পোর্টস ছবির পরেও ওই ছবিটাকে ফ্রন্ট পেজে নিয়ে এসেছিলেন এবং ছেপেছিলেন। তো এই যে এই জিনিসগুলো করা, গোলাম মাওলার কাছে কিন্তু টেলিলেন্স ছিল না, কিন্তু উনি মাথায় কচুরি পানা বেঁধে উনি বগের কাছে যে ওই ছোট্ট বক্স ক্যামেরা দিয়ে লেন্স ছাড়া আপনি ছবি তুলে নিয়ে আসছেন। যে তখন যে কাজগুলো করা হয়েছে বা আমাদের সিনিয়ররা যেগুলি করেছেন, আমরা তো আমার মনে হয় না ওরকম কোনো প্যানিং বা ওরকম কোনো ছবি এখনকার প্রযুক্তিতে আমরা, যেটা খুব সহজ ছিল সেটা দেখি না। প্রযুক্তি এখন তো বকের কাছে আমাকে লেন্স দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে তো করেই দিচ্ছে সে, আপনাকে তো কাদা মারিয়ে বা ও উড়ে যায় এরকম পজিশনে যেতে হবে না। তো সেটা, আর তাছাড়া ওই যে শার্টার একটা তুললে তো 16টা ছবি হয়ে যাচ্ছে, কোনো কিছু মিস নাই, কিন্তু ফাইনালি রেজাল্টটা নাই। ফটোগ্রাফির সঙ্গে তো ভিডিওগ্রাফির খুব দূরত্ব নাই, এখন একই সাথে হয়ে গেছে, একসাথে হয়ে গিয়েছে। এবং এখানেও যেভাবে চোখ খোলা রাখতে হবে, সিকোয়েন্স সবই একই কথা তো। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি তো নিশ্চয়ই আমাদের টেলিভিশন গুলো দেখেন। হ্যাঁ, সেই জায়গায় আপনার কাছে মানে আপনি আটকে যান যে হ্যাঁ ছবিটা আমাকে ভাবালো। ওইভাবে না, তবে একদম যে না তাও না, আমি মাঝে মাঝে দেখি সুন্দর তার কম্পোজিশন। আর ভিডিওতে একটা অ্যাডভান্টেজ আছে যেটা আমাদের স্টিলে নাই, যে আমরা একটি শটেই সেটা বুঝাতে চাই, সব কথা বলতে হবে, কিন্তু ভিডিও আমাকে সেদিক দিয়ে অনেক বেশি সুযোগ করে দিচ্ছে যে হ্যাঁ, ফ্রেম বেশি। যে একটা হরতালকে যদি আমি বুঝাতে চাই, তাহলে একটা তালাবদ্ধ দোকানের শাড়ি, পুলিশ কোনোভাবে মার্চ করে যাচ্ছে, প্রোটেস্টার শাউট করছে, যদি কোনো পুলিশের দিকে ঢিল পাটকেল হয় বা কোনো কিছু আগুন টাগুন লাগিয়ে দেয়, সেই শট, এই 4-5টা ঘটনা দিয়ে কিন্তু সুন্দর একটা জিনিস দাঁড়িয়ে যায়। কিন্তু আমাদের স্টিলে সেটা তো আর সম্ভব না। তো সেখান দিয়ে আমি একটু রিল্যাক্স থাকতে পারি, কিন্তু সেখানে রিল্যাক্স থাকলেও হবে না, তার যে কোনো শটটা কিন্তু যে কোনো ভাবে ধরলেই হবে না। তাকে এমন একটা শট নিতে হবে যেটা দেখলেই মানুষ একটু চমকে উঠে, যে বাহ, এই কথাটা বেরিয়ে আসে ভিতর থেকেই। আমি এখানে বলি যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবে একটা খুবই তর্কে উঠে এসেছিলেন যে ক্রাউডেড ট্রেন, তো সবাই তো ট্রেন ভর্তি মানুষ তুললো, তো এটা কি একজন তুলে সবাইকে নেগেটিভ ইমেজ ভাগ করে দিল নাকি? কিন্তু এখানে যে 5জন ফটোগ্রাফার আছে, 5জনের ফটোগ্রাফারের 5জনের চিন্তা, 5টা পত্রিকায় 5 রকম ছবি হবে, কিন্তু সেটা কিন্তু আমরা খুব দেখি নাই। আপনি যেটা বললেন যে একই ছবি
যে ট্রেন ভর্তি মানুষ, সেই ছবি 5টি পত্রিকায় আমি একই রকম দেখছি। আমি এখন টেলিভিশনের ক্ষেত্রে বলতে পারি যে একটা ঘটনা ঘটলো, সেটা কেউ হাইকোর্টে হাজিরা দিলেন, কারো বা কোনো একটা জনসভা ভাঙচুর হলো, বা কেউ কেউ বক্তৃতা দিচ্ছে, বা কোনো একটা ঘটনাই ঘটলো না কেন, আমি এই 20-22টা চ্যানেল দেখলে পর আমি আলাদা করতে পারি না যে এই ছবিগুলি কি আসলে আমাদের ভিডিও জার্নালিস্ট্রি তোলা না অন্য টেলিভিশন তুলে সরবরাহ করেছে। কথা কিন্তু একই হয়ে যাচ্ছে। আপনি ফটো সাংবাদিকদের বলছিলেন যে কবির মতো চোখ, বা তারাও কবি। এখন হয়েছে কি যে কোনো ঘটনা যদি ধরেন একটা ঘটছে, যেটা আমরা বলবো যে হার্ড নিউজ, সেটা কিন্তু একই ঘটনা সবারই একই রকম হওয়ারই কথা, কিন্তু আমি কিন্তু সুযোগ পাবো অন্য অ্যাঙ্গেলে কাজ করার। যে মুহূর্তটা আপনি তুলতে চান সেই মুহূর্ত হয়তো সবার সাথে একই রকম হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আমরা যখন ফুটবল ফিল্ডে কাজ করতাম, গোল পোস্টে বসতাম একসাথে 20 জন 15 জন। তো সালাউদ্দিন যখন গোল করবে তখন তো সবাই আমরা সালাউদ্দিনেরই ছবি তুলবো, কিন্তু এক একজন কিন্তু এক এক ভাবেই তুলবে, একই সাথে শাটার হবে, একই গোল, কিন্তু এক একজনের মোশন কিন্তু এক এক রকম হয়ে যাবে, কারণ তার অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে। কিন্তু ওখানে যেরকম আমি এক মুহূর্ত, কিন্তু এখানে কিন্তু আমি একটু বাড়তি সময় পাচ্ছি, যে ওই মুহূর্তের পরে আরো কিছু ঘটার আছে বা আরো কিছু থাকছে, যেগুলোকে আমি আমার চোখ দিয়ে দেখে নিয়ে আসব। তাহলে কিন্তু অন্যের সাথে তফাৎ হয়ে যাবে। যখন 4জন কবি একটি ঘটনা নিয়ে কবিতা লেখেন, তখন কিন্তু 4 রকম হয়, শব্দ অন্যরকম, আলাদা আলাদা শব্দ। হ্যাঁ, তো সেখানে যদি হতে পারে, আমরা তো অনেককেই বলি এবং ভাবি যে ক্যামেরার কবি সে, তাহলে তারটা কেন আলাদা হলো না? এবং সেই আলাদাটা করার জন্য তো তাকে খুঁজতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, এবং সর্বোপরি তার চোখটা থাকতেই হবে। এটা তো মানে শুধু ক্যামেরা দিয়ে দেখবো, ক্যামেরা ছাড়াও তো আমার সারাক্ষণ দেখা দরকার, যে আমি ক্যামেরায় যেভাবে দেখছি, আমার সাধারণভাবে ক্যামেরা ছাড়াও আমার যে দেখা। না না, আমি ক্যামেরাটা তো আমি ব্যবহার করছি ওই জিনিসটাকে ধরার জন্য, শুধু সেটাই। আমি তো অবিশ্রান্ত ভাবে দেখছি। ওই দেখার মধ্যে যেই জিনিসটাকে আমি আরো মানে হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেটাই আমি ক্লিক করব। এবং সেই ক্যামেরার সেই মানে ধরা পড়ার পরেই না আমার চোখ দিয়ে মানুষ দেখবে। এখন যদি যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা যদি একটা সাধারণ ঘটনা হয়, তাহলে আমার চোখ দিয়ে কি দেখতে পেল সে? এটার কোনো মানে নেই। আমি যখন বাইরের এজেন্সিতে কাজ করতাম, পাঠক বা দর্শক একটা তৃতীয় চোখ দিয়ে দেওয়া। হ্যাঁ, যেমন আমি যখন বাইরের এজেন্সিতে কাজ করতাম এপিতে, তখন আমার চোখ দিয়ে কিন্তু সারা বিশ্ব দেখতো। তো আমি যদি একটা সাধারণ ছবি তুলে দেখাই, সেটা একদিন, 2 দিন, থার্ড ডেতে কোনো পাঠকই আমার ছবি, পাঠক তো দূরের কথা, নিউজে এটা ছবি ফেলে দিবে। আমি যদি আমার চোখ দিয়ে ভিন্নতা না দেখাতে পারি, তাহলে তো নেবে না কেউ। আমি একটু যে আপনি রাজনীতির বিষয়, সব বিষয়ে ছবি তুলেছেন, রাজনীতি নিয়ে ছবি তুলেছেন, রাজনীতি বিষয়, রাজনৈতিক নেতাদের ছবি তুলেছেন। আমাদের এখানেও এখনো রাজনৈতিক সমাবেশ হচ্ছে, হয়তো এখনো সমাবেশ না হয়ে প্রেস ক্লাব বা এরকম বিভিন্ন অডিটোরিয়াম আটকে আছে, গোল টেবিল বৈঠকে চলে গিয়েছে সমাবেশগুলো। সেই জায়গাতেও তো রাজনীতিবিদদের, রাজনৈতিক নেতাদের অনেক রকম ছবি হতে পারে, কিন্তু আমরা কিন্তু সেগুলি দেখি না। বেনজির ভুট্টো যখন এসেছিলেন, তখন আমি একটা ছবি তুলেছিলাম, ওনার ফেসটা একটু রাউন্ড শেপ ছিল। ওখানে কিন্তু একটা ন্যাশনাল অনুষ্ঠান, ওখানে প্রেসিডেন্ট ছিলেন আমাদের, ওটা একটা সিভিক রিসেপশন ছিল, এবং সিভিক রিসেপশনে সাধারণত শহরের যে চাবিটা প্রদান করা হয় সেটাই মূল ছবি। কিন্তু কিন্তু আমরা কিন্তু প্রথা ভেঙে অন্য ছবি ইউজ করলাম, যে উনি হাসছেন এই ধরনের। আপনাকে তো দায়িত্ব নিতে হবে, এবং অন্য 10 জনের সাথে ছবি যাতে না মিলে যায়, আপনার ছবিটা যাতে মানুষ অন্যভাবে দেখতে পায়, সেই সুযোগটাও দিতে হবে। চাবি দিচ্ছে, সেই চাবির ছবি তো সবাই তুলেছিল, সবাই তুলবে, এবং সেটি সবসময় ছাপা হচ্ছে। কিন্তু আমি যদি আজকে সুযোগ পাই, আমি চাবিটাই ছাপতে হবে এমন তো কোনো দস্তখত দেওয়া নাই, সেই জন্য আমি অফ ট্র্যাক হতে পারি, ও করতে পারি। সেই জায়গা থেকে আবার এই যে ভিডিও জার্নালিস্ট বা ফটোগ্রাফার যারা আছেন, তাদের ফটো জার্নালিস্ট, তাদের একটা অভিযোগ যে আমরা ছবি আনলেও তো আমার ডেস্ক বুঝছে না, আমার সিনিয়ররা বুঝছে না, একটা দর কষাকষি আছে এক ধরনের ছবি ছাপানি। সেটা আমার সময় আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, যে তা না যে আমার চেয়েও যারা ছিলেন নিউজে, তারা চেষ্টা করেছেন ছবি ছাপতে, কিন্তু তার মধ্যেও আমিও চেষ্টা করেছি। কিন্তু এটা তো এখন ধরেন নতুন ব্যাপারটা, যে ফটো এডিটর সে ওখানে ইন্টারফেয়ার করছে, নিউজ এডিটর সেটা খুব একটা পছন্দ করতে চাচ্ছেন না। কিন্তু ফটো এডিটরকে যদি এডিটর ব্যাক করেন বা বলেন যে না, ছবির দায়িত্বটা ওনার,
তাহলে সে করতে পারবে। যেটা আমার এখন মনে পড়ছে যে এআর রহমান এসেছিলেন, উনি খুবই সারা ওয়ার্ল্ডের খুবই বিখ্যাত একজন মানুষ। তো উনি ঢাকা স্টেডিয়ামে প্রোগ্রাম করছিলেন, তখন আমি এআর রহমানের ছবি আমি ফ্রন্ট পেজে দিতে চাইনি, এবং সবাই খুব অবাক হলো যে কেন না, নিউজ এডিটর থেকে শুরু করে সবাই। কিন্তু আমি যুক্তি দেখালাম যে আমার দেশের যে মেয়েটি গান গেল, সে একদিন হয়তো এআর রহমান পর্যন্ত যাবে, তো তাকে তো সুযোগ দিতে হবে। এবং আমার কথায় এডিটর সাহেব, উনি মতি ভাই, উনিও এগ্রি করলেন, এবং আমরা কিন্তু ওই মেয়েটার ছবি ফ্রন্ট পেজে নিয়ে আসলাম। কিন্তু পরের দিন কিন্তু সবাই এআর রহমানের ছবি ছাপছে ফ্রন্ট পেজে, আমরা কিন্তু এআর রহমানকে অন্য পেজে দিয়েছি, কিন্তু আমাদের মেয়েটাকে দিয়েছি ফ্রন্ট পেজে। এই যে একটা ফটো এডিটরের যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, এবং আমি পরের দিন দেখলাম সবাই অ্যাপ্রিসিয়েট করলো, এবং বহু জায়গা থেকে ফোন আসলো যে আপনারা এই কাজটা খুব ভালো করেছেন, আমাদের মেয়েটাকে আপনি নিয়ে আসছেন ফ্রন্ট পেজে। তো এটা তো কাউকে না কাউকে ব্রেকটা করতে হবে। ব্রেকটা করতে হবে, এবং সেই ব্রেকটা প্রথমত যার হাতে ক্যামেরা আছে তাকে আগে করতে হবে। তাকে দেখতে হবে যে আমি প্রচলিত দৃষ্টিভঙ্গির বাইরে একটু দেখা, সেই যদি ছবি না নিয়ে আসে হ্যাঁ, তাহলে কি তাহলে করে হবে? কিভাবে দেওয়া যায়। এবং মানে আমাদের যেটা সমস্যা, আশপাশে যা ঘটছে তা তো ঘটছে, এর মধ্যে জীবনযাপনের মধ্যেও যে কিছু ব্যতিক্রম আছে, অন্যভাবে দেখা যায়, সেই দৃষ্টিটা দেয়া। আপনাকে ধন্যবাদ পাল ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।